নমস্কার। আমি আপনাদের প্রথম জানিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে আরও একটা বড় দুর্নীতির আভাস চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, কত কোটি টাকা চুরি, ডাকাতি, হাপিস, উধাও হয়ে গেছে সেটা এখনো পর্যন্ত জানা না গেলেও 1600 কোটি টাকার মধ্যে থেকে অন্তত প্রথমেই তদন্ত শুরু করে মানে আঙুল ডোবানোর সঙ্গে সঙ্গে 20 কোটি টাকা যে হাপিস হয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে এবং যত সময় এগোবে তত এই দুর্নীতির পরিমাণ বাড়বে। 1600 কোটির মধ্যে আসলে কত কোটি টাকা সত্যি উধাও হয়ে গেছে সেটা হয়তো আর কিছুদিন পরে আস্তে আস্তে সামনে বেরিয়ে আসবে। ট্যাব দুর্নীতি একদম সুন্দর করে আমাদের সামনে উঠে আসবে এবং তার দুদিন পরে দেখা গেল পশ্চিমবঙ্গের বাকি মানুষজনও একটু আড়মোড়া ভেঙে উঠলেন, গা ঝেড়ে উঠলেন, ইনক্লুডিং আমাদের রাজ্যের পুলিশ। এবং ফাইনালি কনগ্রাচুলেশনস টু পশ্চিমবঙ্গবাসী, আরও একটা দুর্নীতিকে একদম ফুল ফ্লেজেড দুর্নীতির স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে না, এই ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, যেটা কিনা সরকারের থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকছে না, সেই টাকা উধাও হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেই টাকা, কে চুরি করে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু খোঁজ খবর করার জন্য লালবাজারের তরফ থেকে একটি বিশেষ তদন্তকারী দল বা একটি সিট গঠন করা হয়েছে, এসআইটি। এবার এই লালবাজার যেমন একটা এসআইটি তৈরি করেছে তেমনি মালদা জেলা পুলিশের তরফ থেকে একটা এসআইটি তৈরি করা হয়েছে মালদা জেলায় এবং সেই এসআইটির মাথায় রয়েছেন মালদা জেলার পুলিশ সুপার। অনুমান করা যাচ্ছে যে প্রত্যেকটা জেলায় জেলায় এবার এইরকম একটা করে এসআইটি ছড়িয়ে পড়বে, কারণ প্রত্যেক জেলা থেকেই প্রায় এইরকম অভিযোগ কিন্তু উঠে আসছে যে ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, ট্যাবের টাকা হাপিস। তো এই টাকা যাচ্ছে কোথায়? বিভিন্ন রকম মানুষকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কখনো হ্যাকার, কখনো টিচার। দেখা যাচ্ছে অভিযোগের তীরের মুখে তারা দাঁড়িয়ে রয়েছেন। এখন এই যে তদন্ত শুরু হয়েছে এরপর হয়তো সত্যিই জানা যাবে যে এই 1600 কোটির মধ্যে কত কোটি টাকা নিয়ে দুর্নীতিটা হয়েছে বা ডাকাতি হয়েছে। মুখ্যমন্ত্রীর এত সাধের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে গেছেন কোন কাকা, সে সমস্ত জিনিসপত্র সামনে উঠে আসবে। তবে প্রশাসন যতটা জানাবে ততটাই তো, কারণ কতটা দেখানো হবে, কতটা লুকানো হবে, কত টাকা উধাও হয়েছে, কত টাকা রাজ্য সরকার আবার করে ডাবল ডাবল বরাদ্দ করেছে, কত টাকা আর পাওয়া গেল না, সেসব তারা যেমনটা বলবে তেমনই জানা যাবে। কিন্তু এখনো পর্যন্ত কি কি সামনে উঠে আসছে, এখনো অবধি যা সামনে উঠে আসছে তার থেকে বোঝা যাচ্ছে যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানোর যে সিস্টেম তার মধ্যে একাধিক ফুটো ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই ফুটোগুলো বড় হয়েছে এবং স্টেবল কোনো প্রসেস নেই, একটা নির্দিষ্ট প্রক্রিয়া, সুন্দর একদম এয়ারটাইট একটা প্রক্রিয়া নেই, যার ফলে প্রচুর মানুষজন যারা অভিযুক্ত, যারা দুর্নীতি করেছে, যারা ডাকাতি করেছে, হ্যাকার বলুন যাই বলুন, তারা সকলে এই জিনিসটার পুরো একদম সুযোগ পেয়েছে যে একদম সাফল্যের সঙ্গে টাকা পয়সা তারা নয়ছয় করেছে এবং এই সুযোগ পেতে তাদের সাহায্য করেছে এইটাই যে এখানে কোনো স্টেবল প্রসেস নেই। যেমন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ট্যাবের টাকা যেটা ছাত্রছাত্রীদের পাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি, অন্য অ্যাকাউন্টে ঢুকেছে এবং সেগুলো ভাড়া করা অ্যাকাউন্ট, ভাড়া করা অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা চলে গেছে। ভাড়া করা অ্যাকাউন্ট মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনার অ্যাকাউন্টটা আমি ভাড়া নেব, মানে আমার কিছু টাকা পয়সা ট্রানজাকশন সেগুলো আপনার অ্যাকাউন্টে হবে, যেহেতু আপনার কাগজপত্র আপনার নাম রয়েছে সেই কারণে আমি মাসে মাসে আপনাকে একটা টাকা দেব ভাড়া হিসেবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে কি ট্রানজাকশন হচ্ছে, কত টাকা হচ্ছে সেসব আপনি আর কোনো খোঁজ খবর রাখতে পারবেন না। বিশেষ করে প্রান্তিক এলাকায়, গ্রামে যে সমস্ত মানুষজন অত্যন্ত গরিব তাদের কাছে এই ধরনের প্রপোজাল নিয়ে যাওয়া হয় এবং তাদের কাগজপত্র নিয়ে, তাদের আইডেন্টিফিকেশন সমস্ত কিছু নিয়ে অ্যাকাউন্টগুলো খোলা হয়, যাতে কি হয় কাগজপত্রে সেই মানুষগুলোর নাম থাকে কিন্তু যখন ধরা পড়ে তখন পুলিশ পেপার ট্রেল খুঁজে ওই সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছায়, তারা তো কিছুই জানেন না অ্যাকাউন্টে হয়েছেটা কি, আসলে যে এই সমস্ত ট্রানজাকশন করেছে তার কোথাও কোনো নাম নেই, তার কোথাও কোনো পেপার ট্রেল নেই। তারই সঙ্গে এখানে যে বিষয়টা জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় এইসব ভাড়া করা অ্যাকাউন্ট ডিটেলস কি করে ঢুকিয়ে দেওয়া হলো। একটা জায়গায় বলা হচ্ছে যে বিভিন্ন স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরই কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট ডিটেলস বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা, কিন্তু অনেক সময় দেখা যায় যেটা সেটা হচ্ছে স্কুলের মধ্যে স্থায়ী কোনো কম্পিউটার অপারেটর নেই, বিশেষ করে প্রান্তিক এলাকার স্কুলগুলো। সেখানে কি করা হয়, এই কাজগুলোর জন্য অস্থায়ীভাবে কোনো কর্মচারীকে নিয়োগ করা হয় অথবা সাইবার ক্যাফেগুলোর সাহায্য নেওয়া হয় এবং এর মাধ্যমে স্কুলের কাছে এই পোর্টালে ঢোকার যে ক্রেডেনশিয়ালস রয়েছে, আইডি পাসওয়ার্ড যা রয়েছে সেগুলো ফাঁস হয়ে যায় এবং সেটারই সুযোগ নিয়ে এই সমস্ত লোকজন বাংলা শিক্ষা পোর্টালে ঢুকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এই ভাড়া করা অ্যাকাউন্ট, ভুয়ো অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেয় এবং টাকা পয়সা সেই অ্যাকাউন্টে চলে যায়। এবার এইভাবে কোথাকার টাকা কোথায় কোথায় ঢুকেছে, কোন কোন ছাত্রছাত্রীর টাকা কোন কোন অ্যাকাউন্টে চলে গেছে খুঁজে বের করা যথেষ্ট কঠিন এবং সময় সাপেক্ষ একটা কাজ। কেন বলছি, যেমন দেখুন র্যান্ডম মুর্শিদাবাদের একটা ঘটনা সামনে আসছে যেখানে বলা হচ্ছে একটি স্কুলের
15 জন ছাত্রছাত্রীর এই ট্যাবের টাকা, 15 জনের 10,000 টাকা করে, মানে 1,50,000 টাকা, সেটা চলে গেছে বিহারের একটা অ্যাকাউন্টে। এবং জানা যাচ্ছে বিহারের সেই অ্যাকাউন্ট থেকে 1,40,000 টাকা অলরেডি তোলাও হয়ে গেছে। এবার এইরকম ভাবে কোন কোন জায়গায় কার কার অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকে গেছে সেগুলো বের করতে যথেষ্ট সময় তো লাগবেই। একদিকে যেরকম এইভাবে কোথায় কোথায় টাকা ঢুকে গেছে সেই সমস্ত পুলিশ খোঁজার চেষ্টা করছে, তেমনি আরেকদিকে দেখা যাচ্ছে এই প্রতারণার সঙ্গে যুক্ত হিসেবে এখনো পর্যন্ত পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকের পেশা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় থাকে, কিন্তু একটা জায়গায় গিয়ে সবার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে কেউ উত্তর দিনাজপুরের বাসিন্দা, কেউ পূর্ব বর্ধমানের, কেউ মালদার, কেউ পেশায় কৃষক, কারোর হয়তো লটারির দোকান আছে, কেউ হয়তো চা বাগানের শ্রমিক, কিন্তু এদের মধ্যে একটা মিল হলো এরা প্রত্যেকে নিজের নিজের এলাকায় কম্পিউটার এক্সপার্ট, কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এবং আরেকটা মিলের জায়গা হচ্ছে সাইবার ক্যাফে, যেটা আগেই বললাম। বিভিন্ন স্কুলে এমন অনেক হেডমাস্টার হেডমিস্ট্রেস রয়েছেন যারা নিজেদের কাঁধের ওপর দায়িত্বটা নিতে চান না, এই ঝামেলার মধ্যে তারা যেতে চান না, কিংবা তারা অনেকেই পারেন না কিভাবে কি হ্যান্ডেল করতে হয়। তার ফলে কি হয়, বিশেষ করে প্রান্তিক এলাকায়, গ্রামের দিকে দেখবেন শহরে সাইবার ক্যাফেগুলো বেশি চলে না, কিন্তু প্রান্তিক এলাকায় গ্রামে এগুলো চলে। স্কুলের তরফ থেকে কি করা হয়, বিভিন্ন পোর্টালের আইডি পাসওয়ার্ড, যা ক্রেডেনশিয়াল রয়েছে স্কুলের, সেগুলো সাইবার ক্যাফের মালিকের হাতে দিয়ে দেওয়া হয়। কিছু করিতকর্মা ছেলে রয়েছে যারা এইসব কাজ টাজ করে দেয়, তাদের হাতে এই সমস্ত কিছু ক্রেডেনশিয়ালস দিয়ে দেওয়া হয়, এবং যখনই যা আপলোড করতে হয়, আপডেট করতে হয়, স্কুলের তরফ থেকে তাদের বলে দেওয়া হয়, এই এটা একটু আপলোড করে দিস, ওইটা একটু আপডেট করে দিস, এই যে একটা লিস্ট পাঠিয়ে দিলাম এটা এবার কিন্তু আপলোড করে দিস। ব্যাস, এখান থেকেই সেই আইডি পাসওয়ার্ড ফাঁস হয়েছে, এবং এখান থেকেই সেই বাংলা শিক্ষা পোর্টালে ঢুকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ছাত্রছাত্রীদের বদলে দেওয়া হয়েছে এবং কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলার হাজার হাজার ছাত্রছাত্রী যাদের এই টাকা পাওয়ার কথা, তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে বিভিন্ন অন্য অ্যাকাউন্টে এইসব টাকা চলে গেছে। এইভাবে ডাকাতি হয়েছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে গত বছরও এই ধরনের অভিযোগ উঠেছিল যে ট্যাবের টাকা পয়সা ঠিক জায়গায় ঢুকছে না, কোথায় চলে যাচ্ছে খুঁজে দেখা দরকার। এবার দেখা যাচ্ছে যে সেই পরিমাণটা অনেক বেড়ে গেছে। মানে সাইবার ক্যাফে, হ্যাকার, প্রতারক, যাই বলুন না কেন, তারা সবাই মিলে এই তরুণের স্বপ্ন প্রকল্পটাকেই টার্গেট করেছে বলে মনে হচ্ছে। একদিকে যখন এই ঘটনা, আরেকদিকে আবার উলট পুরানো দেখতে পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা, সেখানে আবার দেখা যাচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকেছে। মানে 10,000 টাকার বদলে 20,000 টাকা করে ঢুকে গেছে। কিন্তু তার ফলে আবার এই ছাত্রছাত্রীরা নতুন বিপাকে পড়েছেন। দ্বিগুণ টাকা, ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবং এখান থেকেই এই দ্বিতীয় প্রশ্নটা উঠে আসে যে বিহারে চলে গেছে, হ্যাকাররা নিয়েছে, প্রতারকরা করেছে, সাইবার ক্যাফেতে করেছে, এই সমস্ত কিছু অভিযোগ তো সামনে উঠে আসছে, বেশ ভালো কথা, তাদের ধরা হচ্ছে। কিন্তু ভেতরে কোথাও কোনো গন্ডগোল নেই তো? মানে আমার ঘরের ভেতরে যে সিন্দুক, সেখানে ফুটো নেই তো? ঘরের ভেতরে যে সমস্ত পাহারাদাররা রয়েছেন তারা কোথাও গন্ডগোল করছেন না তো? শিক্ষা সচিব বলছেন যে গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ভেতরের কারোর যদি এই সমস্ত প্রতারণার সঙ্গে যোগসাজশ থাকে, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর সিস্টেমের মধ্যে গন্ডগোল থাকলে সিস্টেম বদল করে দেওয়া হবে। ইন দ্য মিন টাইম তদন্ত তো শুরু হয়ে গেছে, তদন্ত চলছে, সিট গঠন হয়েছে। সিটের কাজটা এখন কি, বেসিক্যালি সিট এখন সিট করে দেখবে, বোঝার চেষ্টা করবে যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, যেটার হাঁটি হাঁটি পা পা ওয়াক করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, সেটা ওয়াক করে সেখানে না ঢুকে জাম্প করে অন্য কোথাও কি করে চলে গেল। আপাতত রাজ্য পুলিশের হাতেই তদন্ত রয়েছে, সেখানেই থাকে, নাকি আবার একটা জনস্বার্থ মামলা, আবার হাইকোর্টে যাবে, আবার সিবিআই এর হাতে চলে যাবে, গোটা বিষয়টা কি হবে সে তো পরিস্থিতি দেখেই বোঝা যাবে, পরবর্তীকালে জানা যাবে। আপাতত আরেকটা খবর আমি আপনাদের সামনে রাখতে চাই। দেখুন, 1600 কোটি টাকার প্রকল্প, তার মধ্যে একদম প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে 20 কোটি টাকা এখান থেকে নয়-ছয় হয়েছে। এবার পরিমাণটা দিনের পর দিন আরো বাড়তে থাকবে, বিভিন্ন জায়গা থেকে এই খবর বারবার উঠে আসছে। এবার আপনি ধরে নিন এই দুর্নীতিটা এবার 20 কোটি থেকে বেড়ে 50 কোটি, 100 কোটি, 200 কোটিতেও গিয়ে পৌঁছাতে পারে। এর সঙ্গে এই নিয়ে চর্চাও বাড়ছে, বাড়ারই কথা, এই নিয়ে আরো বেশি করে কথা হওয়ারই কথা। কিন্তু এখানেই আরেকটা বিষয় নিয়েও কথা হওয়ার দরকার রয়েছে, সেটা নিয়ে খুব একটা চর্চা হবে বলে মনে হয় না। দেখুন, এই যে তরুণের স্বপ্ন প্রকল্প চলছে, অনেকেই প্রথম দিকে বলেছিলেন এটার কোনো দরকার নেই, আবার অনেকেই বলেন যে না দরকার আছে। শাসক দলের লোকজনকে আপনি বললে তারা তো একেবারে তেড়ে মেরে উঠে বলবে যে না না দরকার আছে, সবই তো ডিজিটাল হয়ে যাচ্ছে। এই টাকাটা বন্ধ করার কথা কিন্তু কোথাও ভাবা হচ্ছে না, বরং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই টাকা পায়নি তাদেরকে নিশ্চয়ই কম্পেনসেট করা হবে,
ডাবল ডাবল টাকা বরাদ্দ হবে রাজ্যের তরফ থেকে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা নিয়ে কথা হচ্ছে না কিন্তু হওয়া দরকার, সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের তরফ থেকে বলা হচ্ছে কম্পোজিট গ্রান্ট হিসেবে সরকারি স্কুলের কাছে যে টাকা আসে সেটা এখনো পর্যন্ত আমাদের রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো, সরকারি স্কুলগুলো সেখানে গিয়ে পৌঁছায়নি। এদিকে বছর শেষ হতে চলল। এই কম্পোজিট গ্রান্টের টাকা রাজ্য দেয় 60% আর কেন্দ্র দেয় 40%। কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছেন তার উপর ডিপেন্ড করে যে কোন স্কুল কত কম্পোজিট গ্রান্টের টাকা পাবে। এবার এই টাকা না আসায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা বলছেন চক ডাস্টার কেনার মতো টাকা পয়সা থাকছে না। একটা স্কুলের মধ্যে যে দৈনন্দিন খরচ, বিদ্যুতের বিল বলুন, টেলিফোনের বিল মেটানো বলুন, চক ডাস্টার বলুন, এগুলো পর্যন্ত কোলানো যাচ্ছে না কম্পোজিট গ্রান্টের টাকা না আসায়। আমাদের রাজ্যে প্রধান শিক্ষক শিক্ষিকাদের একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলছেন যে এই কম্পোজিট গ্রান্টের টাকা না আসায় দৈনন্দিন খরচগুলো তো অসুবিধা হচ্ছেই, তারই সঙ্গে পড়াশোনার জন্য যা যা দরকার, চক ডাস্টার থেকে শুরু করে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন রকম চার্ট, গ্লোব, এগুলো পর্যন্ত কেনা যাচ্ছে না। এবং তারই সঙ্গে ছোটখাটো মেরামতের যে কাজগুলো থাকে স্কুলের মধ্যে, চেয়ার টেবিল, ডেস্ক, বেঞ্চ, কোথাও কিছু ভেঙে গেলে সেগুলো সারানো, সেগুলোও এই কম্পোজিট গ্রান্টের টাকা দিয়ে হয়, সেগুলোও করা যাচ্ছে না। প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা বলছেন যে এই যে কম্পোজিট গ্রান্টের টাকা, এমনিতেই এই টাকা পয়সাগুলো আসছে না, প্রাথমিক স্কুলগুলোর তো অবস্থা আরোই খারাপ হচ্ছে, এমনিতেই সরকারের যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানকার অবস্থা ততই বচো, তার ফলে সেই সমস্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, পড়ুয়ার সংখ্যা যত কমছে কম্পোজিট গ্রান্টের পরিমাণও তত কমছে, তার ফলে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর হতশ্রী কিছুতেই ইমপ্রুভ করা যাচ্ছে না, সেগুলোকে নিজের জায়গায় কিছুতেই ফেরানো যাচ্ছে না। এবার আপনি বলুন যে এইখানে এই ট্যাবের টাকা দেওয়া কিন্তু বন্ধ করা হচ্ছে না, অথচ কম্পোজিট গ্রান্টের টাকা, স্কুল চালানোর জন্য দৈনন্দিন খরচের টাকা, সেটুকু পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। অনেক শিক্ষক শিক্ষিকারাই বলছেন যে শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা বললেই তারা বলে কেন্দ্রের তরফ থেকে কম্পোজিট গ্রান্টের যে অংশটা দেওয়ার কথা কেন্দ্র সেই টাকাটা দিচ্ছে না। কিন্তু তারপরেও প্রশ্ন ওঠে যে কেন্দ্র না দিলেও রাজ্যের যে 60% দেওয়ার কথা সেই টাকাটা তারা কেন পৌঁছে দিচ্ছে না? তাহলে এইখানে স্কুলের একটা ছাদ ভেঙে পড়লে সেটা মেরামত করার মতো টাকা পয়সা নেই, চক ডাস্টার কেনার টাকা পয়সা নেই, বেঞ্চ ডেস্ক ভেঙে গেলে সেটা সারানোর টাকা পয়সা নেই, অথচ ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। সেই প্রকল্প বন্ধের কথা কেউ বলছেন না, এবং সেই টাকাও চুরি হয়ে যাচ্ছে, সেই টাকাও ডাকাতি হয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের হাতে দিনের শেষে পড়ে থাকছে কি? পেন্সিল। ও না, আমাদের রাজ্যে তো বিভিন্ন স্কুলে পেন্সিল কেনার টাকাটুকু পর্যন্ত নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।